কুরুলুস রাজ্যের সকল সেনারা আটক হয়ে পড়েছে মাদাফা রাজ্যের সকল সেনাদের কাছে। সকলে সারেন্ডার করে হাঁটু গেড়ে বসে পড়েছে। চারিদিকে যুদ্ধ যেন স্থবির হয়ে গিয়েছে। হানিফা নিজে আহত হয়ে সে এখন মৃত্যুসজ্জায়। মাহাদি রণক্ষেত্রে উপস্থিত নেই। সে চারিদিকে খুঁজে বেড়াচ্ছে সেই তান্ত্রিককে যে তার বাবাকে এই বিপদের হাত থেকে বাঁচাতে পারবে। ইউসুফ একা হাতে সমস্ত কিছু গোছাতে পারছে না। তার সমস্ত শক্তি ফুরিয়ে গিয়েছে। তার নিজস্ব যেসব এবার শক্তি ছিল সেই শক্তি এখন কাজ করছে না, কারণ এটা আন্ডারগ্রাউন্ড অঞ্চল। এখানে সূর্যের আলো ঠিকঠাক মতো পৌঁছায় না। আর এবার শক্তির প্রধান উৎসই হচ্ছে সূর্য। সূর্য থেকে সমস্ত শক্তি সংগ্রহ করে। এতদিন পরে ইউসুফ সেটা বুঝতে পারল। চারিদিকে থমথমে পরিবেশ হয়ে আছে। মেফো সে বিদ্যুৎ গতিতে হাসছে, আর মাদাফা সে তখন তার শক্তি জাহির করতে ব্যস্ত। চারিদিকে অসংখ্য সেনা তখন ছোটাছুটি করছে। কিছু সেনা যারা কিনা ছোটাছুটি করে কুরুলুস রাজ্যের দিকে যেতে যাচ্ছে তাদেরকে ধরে ধরে মারা হচ্ছে। ফরটাস তখন হাঁটু গেড়ে বসে আছে। তার ড্রাগনের একটি অংশ নষ্ট হয়ে গিয়েছে। শিখা একটা পাশের জায়গায় সে লুকিয়ে পড়েছে, কারণ তাকে কেউ দেখে না। এই জন্য এই অক্লান্তি পরিশ্রমের সময় সে এক প্রান্তে গিয়ে লুকিয়ে পড়ল এবং পাথরের সঙ্গে মিশে গেল। তাকে এখানে যেভাবে হোক সার্ভাইভ করতে হবে, আর এই যুদ্ধে ধরা পড়লে তার হবে না। শিখা সমস্ত কিছু দেখতে পাচ্ছে। ইউসুফকে মেফো মাটি থেকে শূন্যে অনেকটা উপরে তুলে ফেলেছে। তার অচেতন দেহ শূন্য হাসছে। এই মুহূর্তে চারিদিকে থমথমে পরিবেশ। সমস্ত প্রজারা ভয় পেয়ে আছে। তাহলে কি কুরুলুস রাজ্য এবং পুরো বিশ্ব সত্যি সত্যি শয়তানদের আন্ডারে চলে গেল? শয়তানরা কি তাহলে এখন পুরো বিশ্ব শাসন করবে? এরকমটা আজ পর্যন্ত হয়নি যে ইউসুফ, ইকবাল অথবা তাদের এই রাজ্য কারোর কাছে হেরেছে, ষড়যন্ত্রের কাছে হেরেছে, কিন্তু শক্তিতে কখনো পরাস্ত হয়নি। মাদাফা আসলে বেশ শক্তিশালী একজন জিন, এবং সে মেডে জিন। মাটির তলে তার বসবাস। মাটির তলে তার কেউ হারাতে পারবে না। এটাই যেন তার দাম্ভিকতা এবং গরিমা। তার এই সমস্ত জিনিস চিন্তা করতে থাকলো এবং সে শুধু হাসতে শুরু করলো। প্রিয় দর্শক, আপনাদের সকলের কাছে কি মনে হয়? সত্যি সত্যি কি ইউসুফ এবং ইকবাল হেরে গেল? তাহলে কি পুরো মুসলিম জিন সাম্রাজ্য এখন চলে যাবে শয়তানদের দখলে, না কি হবে? সেটা আমরা অবশ্যই জানব। আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি জিনের দুনিয়া সিজন 5 এপিসোড নাম্বার 10-এ। আশা করি আপনারা সকলে আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। প্রতিদিনকার মতো কণ্ঠে এবং কলমে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে আছি, এবং আপনারা দেখছেন দ্য মেগা বক্স। আপনারা মেগা বক্সকে বেশি বেশি করে সাপোর্ট করুন। সেই সঙ্গে জিনের দুনিয়াকে আরও বেশি ভালোবাসা দিন, যাতে করে পরবর্তী এপিসোডগুলো খুব দ্রুত আপনাদের জন্য নিয়ে আসতে পারি। আশা করি আমাদের গল্পগুলো আপনাদের কাছে বেশ ভালো লাগছে। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। সেই সঙ্গে বেল নোটিফিকেশন অন করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন আর বেশি কথা বাড়াবো না। আপনাদের উত্তেজনা নিশ্চয়ই চরমে, কারণ আগামীতে কি হতে চলেছে সেটা আপনারা অনেকেই জানার জন্য আমাদেরকে কমেন্ট করেছেন। কি হবে সেটা জানতে হলে অবশ্যই এই ভিডিওটার শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। তাহলে চলুন সরাসরি আমরা গল্পের বাকি অংশে চলে যাই। মেফো তখন ইউসুফকে উপরে তুলে ধরে রেখেছে, কারণ তার শরীরে একদমই শক্তি নেই। মেফো বলে উঠল, দেখ শয়তান, তোদের সর্দারকে আমি কি করেছি। তোদের সর্দার তো এখন অচেতন। ওকে যদি এখন চিড়ে ফিরে মেরেও ফেলি তাও তোরা হয়তো কিছু করতে পারবি না, কারণ তোদের সর্দার এখন অচেতন অবস্থায় রয়েছে, আর ওকে আমরা মেরে ফেলবো। কিছুক্ষণ বাদে মাদাফা সেখানে উঠে আসলো। মাদাফা বলল কি যে, আমার সঙ্গে পাঙ্গা নেওয়া খুব ভয়ঙ্কর বিষয়। সাব্বাস মেফো, তুমি খুব ভালো একটা কাজ করেছো। এই শয়তানটাকে আটক করেছ। এতদিন শুধু এই শয়তানটার নাম সম্পর্কে শুনেছি, কিন্তু আজকে প্রথম দেখলাম এই সামান্য মানুষ যে কিনা আমার রাজ্যে এসে আমাকে মারবে। এত সোজা। এত বছর ধরে কোটি কোটি সেনা তৈরি করেছি, শত শত সাম্রাজ্য তৈরি করেছি, তবে ওর এলেম আছে বলতে হবে, কারণ ও আমার সাম্রাজ্যকে এত সহজে ভেঙে মাদারল্যান্ড পর্যন্ত চলে এসেছে। তার মানে সাধারণ কোনো মানুষ নয়, সেটা তো বোঝাই যাচ্ছে। আর ওর বাপ ইকবাল, যাকে কিনা আমি কখনো দেখিনি, তাকে একবার দেখার আমার খুব ইচ্ছা। মেফো, তুমি কি যাবে? ইকবালকে ধরে নিয়ে আসবে, নাকি আমি সেখানে যাব যখন আমরা সাম্রাজ্য অধিগ্রহণ করব তখন? আমার মনে হয় না যে কুরুলুস রাজ্যের অপর সাইডে অন্য কোনো সেনা আছে, আর আমাদের যেসব বানর সেনা আছে তাদেরকে দিয়ে যদি আমি আবার যুদ্ধ লাগাই তাহলে কুরুলুস রাজ্য বেশিক্ষণ টিকতে পারবে না, কারণ ওদের সমস্ত সৈন্য এখানে চলে এসেছে। সে বিষয়ে কিন্তু আমরা জানি, তাই না? তখন মেহু বলল, হ্যাঁ মহারাজ,
আপনি আসলেই মহান, এবং আপনার সঙ্গে পারাটা তো সহজ নয়। মেফোর একুল ওকুল দুই কুলিশই জিতেছে, কারণ এই যুদ্ধ সে ভেবেছিল যদি হেরে যেত তাহলে সে এখান থেকে পলায়ন করত, এবং পলায়ন করে তার খবরের কাছ থেকে খবর নিয়ে সে সেইখানে স্থানে যেত এবং তার সাম্রাজ্য অধিগ্রহণ করত, যে সাম্রাজ্য সে এত বছর ধরে একটু একটু করে নির্মাণ করেছে ব্রাজিলের দক্ষিণ অঞ্চলে, যেখানে কোনো মানুষ প্রবেশ করতে পারে না, এবং সাধারণ কারোর জন্য সেই অঞ্চলে প্রবেশ করাটা একদম অসম্ভব ব্যাপার, কারণ সেই অঞ্চলে আছে মানুষ খেকো গাছ এবং চোরাবালির স্তর, সে সঙ্গে ভয়ঙ্কর সব জীবজন্তুর আনাগোনা, সেহেতু সাধারণ কোনো জিন সেখানে প্রবেশ করতে পারবে না। প্রবেশ করা মাত্রই তাকে গিলে খেয়ে ফেলা হবে। কিন্তু মেফো তার মাঝখানে একটা বিশাল সাম্রাজ্য গঠন করেছে, সেটা এত বছর পর মেফো নিজের মনে মনেই রিভিল করল। মেফো তখন ইউসুফকে শূন্যে ভাসিয়ে রেখেছে। সে তখন মাদাফার কাছে ইউসুফকে দিল। তারপর ইউসুফ সেরকম অচেতন অবস্থায় আছে। মাদাফা তাকে ধরতেই ইউসুফের শরীরে এক ধরনের আগুন জ্বলজ্বল করতে শুরু করলো, কারণ ইউসুফ তখনও একদম সাজায় জর্জরিত হয়ে আছে। মাদাফা তাকে শূন্যে ভাসিয়ে ফেলেছে এবং তখন ইউসুফের জ্ঞান খানিকটা ফিরে এসেছে। মাদাফা তখন বলল, তুই সাধারণ মানুষ হয়ে আমাকে মারতে এসেছিলি? তোর এত বড় স্পর্ধা! তোকে এবং তোর রাজ্যকে এমনভাবে ধ্বংস করব, আর তোর এই সেনাদেরকে এমনভাবে মারব যে তুই নিজেও কল্পনা করতে পারবি না। এই সমস্ত মুসলিম সেনা যারা কিনা তোদের ওইখান থেকে যুদ্ধ করতে এসেছে, তারা কখনোই আমার হাত থেকে বেঁচে ফিরতে পারবে না। মাদাফা এগুলো বলছিল আর হো হো করে জোরে জোরে হাসছিল, কারণ তারা হাসার রাইটস আছে। এখন পুরো বিশ্বের সম্রাট সে এখন উপর এবং নিচ সম্পূর্ণটা দখল করে ফেলেছে, এবং সে এখন থেকে চাইলে সমস্ত কিছু করতে পারবে। তার ক্ষমতা বিশাল। সে আগুন দিয়ে তৈরি, সম্পূর্ণটা আগুন। তার শরীরে মাঝে মধ্যে দাও দাও করে আগুন জ্বলে। ঠিক সেই মুহূর্তে মাদাফা তার শরীরে সম্পূর্ণ আগুন একদম দাও দাও করে জ্বালাতে শুরু করলো। ইউসুফ তার কাছে এসে দাঁড়ালো এবং তাকে বলল যে আমাকে মেরে ফেলো, মেরে আমাকে ধ্বংস করে ফেলো। ধ্বংস করে ফেললেই হয়তো তোমার গায়ের আশ মিটবে, কিন্তু আমার সেনাদেরকে ছেড়ে দাও। ইউসুফ অনেকটা চালাকি করে মাদাফার শরীরের কাছাকাছি আসলো এবং এসে বলল কি যে আমাকে ধরো, ধরে আমাকে স্পর্শ করো এবং আমাকে মেরে ফেলো। মেরে ফেললেই তোমার হয়তো লাভ হবে, কারণ আমার সেনাদেরকে তুমি ছেড়ে দাও, আর সেনাদেরকে তুমি তোমার দলে নিয়ে নাও, নিয়ে তোমার দলে তুমি সেরকমভাবে ব্যবহার করো। সে মাদাফার কাছে এটা বলতে শুরু করলো। মাদাফা বলল কি যে আরে সেটা তো আমি করবোই, সেটা তোর কাছে বলতে হবে নাকি, আর তোকে তো মেরেই ফেলবো। ঠিক সেই মুহূর্তে শিখা সেখানে এসে উপস্থিত হলো। শিখা যে কোনো রূপ ধারণ করে যে কারোর সঙ্গে এখানে আসতে পারে। শিখা সেখানে এসে বলল কি যে ইউসুফ, আমি শিখা, কোনো শব্দ করো না, এমন ভাব করে যেন তুমি আমার কথা শুনতে পাওনি। ইউসুফ চুপ করে শুনতে শুরু করলো। তারপর শিখা বলতে শুরু করলো, মাদাফাকে যেভাবেই হোক রাগাও, তোমার এবার শক্তি ফুরিয়ে এসেছে এবং সেটাকে রিচার্জ করতে হবে। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, তুমি সেটা করেছো কিনা জানি না। ও যখন অনেক দ্রুত গতিতে তার আগুনটা বের করছিল এবং তার শরীর থেকে আগুনের ঝলক বের হচ্ছিল, তখন তুমি চেতন হয়ে উঠেছ। এর আগে অচেতন ছিলে, সেহেতু এখন তুমি ওকে যেভাবেই হোক রাগাও, রাগিয়ে ওকে ওর সম্পূর্ণ শক্তি বের করতে সাহায্য করো। এতে করে তোমারই লাভ, কারণ তোমার এবার সম্পূর্ণ পরিমাণ চার্জ হওয়া দরকার। আর তুমি যেভাবেই হোক এটাকে চার্জ করো, বাকিটা আমি দেখছি। ইউসুফ তখন মনে মনে ভাবলো যে এটা করলে কি ঠিক হবে? আমি নিজে না হয় আমার শক্তি বাড়িয়ে ফেলবো, কিন্তু তাতে করে কি লাভ? আমার সেনারা তো আটক হয়ে রয়েছে। ফট্টাস, ওদিকে অন্যান্য সকল রাজারা যারা কিনা এখানে যুদ্ধ করতে এসেছে, সকলেই তো এখানে আটক অবস্থায় রয়েছে। শিখা তখন আবার বলতে শুরু করলো, ইউসুফ তুমি দেরি করো না, তুমি দ্রুত এটা করো। আর হচ্ছে কি, তুমি এটা করার পর আমি সমস্ত রাজাদের কানে গিয়ে বলবো যে ইউসুফের পুনরায় শক্তি ফিরে আসছে, কারণ ও ফিরে আসার জন্য যা করার করছে। তোমরা সকলে প্রস্তুত হও, এটা করলে আমরা আবার পুনরায় লড়াই করার জন্য। শিখা এটা বলার পর ইউসুফ ভাবতে শুরু করলো। তারপর শিখা সেখান থেকে চলে গেল। সে ভেবেছে ইউসুফ হয়তো শুনেছে, এবং শিখা যাওয়ার পর ইউসুফ চিন্তা করতে শুরু করলো এরকমটা করে কি হবে। আচ্ছা যাই হোক, যেটা অন্তত পক্ষে আর প্রয়োজন নেই সেটার বাড়িয়ে কি লাভ। পরক্ষণে একটু ইউসুফ ভাবলো যে শক্তি তার প্রয়োজন আছে, প্রয়োজন নেই এমন না, দরকার হলে সেটা বাড়াবো, সমস্যা আছে কোনো। তাই বলে সে তখন তাকে রাগাতে শুরু করলো। বললো কি যে তোর মতো একজন পাতি নেতা আমাকে কি করবে? তুই একজন সামান্যতম জিন যে কিনা মাটির তলে লুকিয়ে থাকিস। এটা বলার পর মাদাফা তখন কাছে এসে বললো, কি বললি আমার বল। ইউসুফ বলল, তুই হচ্ছে একটা নর্দমার কিট এবং ফালতু একজন জিন। তোকে জন্ম দিয়ে এই পৃথিবীর ভুল হয়েছে এবং তুই মাটির তলে থাকিস।
তুই আগুন দিয়ে তৈরি, তোর গায়ে আগুন জ্বলজ্বল করে। এই আগুন এর বেশি শক্তি নেই তো, শুধু শুধু এই আগুনটা তোর গায়ে জ্বলজ্বল করে। এটা বলার পর সে রেগে উঠতে শুরু করলো, সে ফসলাতে শুরু করলো। সেই মুহূর্তে মেফো তাকে বলল কি যে মাদাফা আপনি কি করছেন? ও আপনাকে রাগানোর চেষ্টা করছে। মাদাফা তখন মেফোকে বলল, তুই চুপ থাক, তোকে কোনো কথা বলতে বলেছে? ও কি বললো আবার বলতো। তখন ইউসুফ আবার বলতে শুরু করলো যে তোর মতো একজন সাধারণ জিনকে মারতে আমার কয়েক সেকেন্ড লাগবে, আর তুই আমাকে কি মারবি? তুই খালি কিছুক্ষণ অপেক্ষা কর, দেখ তোকে কি করি। এটা বললেই মাদাফা প্রচন্ড পরিমাণ রেগে গেল। তার শরীর দিয়ে দাও দাও করে লাভার মতো আগুন গলে গলে পড়তে শুরু করলো এবং সে চিৎকার করতে শুরু করলো। তার দুই পাশে দুইটা ওম সে উপরের দিকে তাকিয়ে আছে, সাপের মতো সে বিশাল আকৃতির দুইটা পশু। সে উপরের দিকে তাকিয়ে ইউসুফের দিকে একদম ফুসফুস করছে। সে আবার তখন মাদাফাকে রাগাতে শুরু করলো, বলল কি যে তোর মতো একজন শয়তান জিনকে মারতে আমার কয়েক সেকেন্ড লাগবে, দাঁড়া খালি। সঙ্গে সঙ্গেই মাদাফা ইউসুফকে তার হাতের ভিতরে মুষ্ঠন করে নিল এবং তার শরীর থেকে তখন দাও দাও করে আগুন জ্বলছে, একদম লাভার মতো। সেখান থেকে উত্তাপ বের হতে শুরু করেছে। ইউসুফের শরীর তখন আস্তে আস্তে গরম হতে শুরু করেছে। আর ওদিকে মেফো তাকে বলছে যে মহারাজ আপনি ওকে শক্তি দিচ্ছেন, আপনি শুধু শুধু ওকে এরকমটা। মাদাফা তখন বললো ও শক্তি পেলেও বা কি হবে, আর ওর শরীরের ভিতরে কি আছে এমন যে আগুনের আশপাশে পেলে শক্তি পাবে? মেফোকে সে কোনোভাবে কথাই বলতে দিল না। এক মুহূর্তের জন্য যেন সে রেগে একদম ক্রোধে ফেটে পড়ল। ঠিক সেই মুহূর্তে সে ইউসুফকে এত জোরে একটা দৌড়ে আছাড় দিল। আছাড় দেওয়ার সঙ্গে সঙ্গে ইউসুফ অনেকটা দূরে গিয়ে একটা পাহাড়ের সঙ্গে বাড়ি খেয়ে সঙ্গে সঙ্গে আগুনের একটা গলন্ত ফুটন্ত লাভার ভিতর পড়ে গেল। ইউসুফ সেটার ভিতর নিচে পড়ে যাচ্ছে এবং পড়তে পড়তে এক পর্যায়ে যখন আগুনের কাছাকাছি আসলো সে সেটার ভিতর দড়াম করে পড়ে গেল এবং আগুন তাকে গ্রাস করে নিল। ইউসুফ এরকম একটা আগুনের ভিতর পড়ে আছে এবং তার জন্য বিশ্বাস হচ্ছে না যে সে আগুনের একধার নদীর ভিতরে পড়ে গেছে এবং সে আগুনের নদী দাও দাও করে ফটফট করে ফুটছে। ইউসুফ তার ভেতর থেকে উঠতে পারছে না, তাকে আগুনের নদী গ্রাস করে ফেলছে। মেফো মহল থেকে সেই পোড়ো লোকটি সমস্ত কিছু নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়েছে। সে উড়ে দক্ষিণ পাশ দিয়ে চলে যাচ্ছে কুরুলুস রাজ্যের দিকে এবং সেখানে এসে দাঁড়িয়ে আছে কুরুলুস রাজ্যের বর্ডারে। অসংখ্য সেনা সেখানে উপস্থিত, কারণ এই বর্ডার ভেদ করে তো সে ভিতরে ঢুকতে পারবে না। সেখানে সে যাওয়ার পর বর্ডারের একজন রক্ষীর কাছে বলল কি যে আমি ভেতরে যাচ্ছি, আমি কুরুলুস রাজ্য থেকে একটা খবর নিয়ে এসেছি এবং আমাকে ভেতরে প্রবেশ করতে দিন। সেনাটা তখন বলল এটাতে কুরুলুস রাজ্য। সে তখন বলল আরে না, আমি আসলে ভুল করে ফেলেছি, আমি আসলে মাদাফা রাজ্য থেকে খোঁজ নিয়ে এসেছি, সেখানের কি অবস্থা সেটা আমি জানি এবং সেটা জানানোর জন্যই আপনাদের সেনা আমাকে পাঠিয়েছেন। আমি বৃদ্ধ লোক তো, যুদ্ধ করতে পারি না, এই জন্য আমাকে কাজে লাগাচ্ছে, বলেছে যে আপনি গিয়ে খোঁজ খবর করুন। সেনাগুলো তখন বলল আপনার পরিচয় কি, আপনি কোথায় থাকেন? সে তখন বলতে শুরু করলো যে আমার বাড়ি এই গ্রামেই, অমুক জায়গায় আমি থাকতাম, অনেক বছর পর আসছি তো, আর আমার নাতির সঙ্গে দেখা পেয়েছিল, সে আমাকে পাঠিয়েছে এখানে। ভেতর থেকে একজন বড় সেনা এসে বলল তা কি খবর নিয়ে এসেছেন? তখন সেই সেনা বলল আপনাকে তো যেতে দেওয়া যাবে না, আপনি যে খবর নিয়ে এসেছেন যুদ্ধের খবর, সেটা তো আমাদের অন্যান্য দূতেরাও নিয়ে আসতে পারে, কিন্তু আপনি স্পেশাল কি নিয়ে এসেছেন? সে তখন বলল যে সেটা আমি কুরুলুস রাজ্যে গিয়ে আমি তাদেরকে বলবো, আপনি আমাকে যেতে দিন, বড় খবর আছে। সে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে বলল আচ্ছা ঠিক আছে, আপনি বসুন, আমি দেখছি, আমার সিনিয়রের সাথে কথা বলে দেখি, তিনি যদি যেতে পারমিশন দেন তাহলে আপনাকে যেতে দিচ্ছি। সে সেখানে গিয়ে বসলো। বসার পর সে এদিকে দিকে তাকাচ্ছে, তারপর আচমকা সে অদৃশ্য হয়ে গেল। বেশ খানিক্ষণ পর সেই সেনাটা এসে বলল কি যে ইনি কোথায় গেল? ওইখানকার যেসব রক্ষী সেনারা ছিল বলল কি যে জানি না তো, উনি তো এখানে উপস্থিত ছিল, আচমকা ওনাকে দেখতে পাচ্ছি না, সম্ভবত চলে গিয়েছে। ওই সেনা তখন বলল অদ্ভুত লোক তো, যেতে দিলাম না তাই বলে চলে গেল, কোন দিকে গিয়েছে? এদিকে তো যাওয়ার সুযোগ নেই। কিন্তু পুরো বৃদ্ধ লোকটি আজকের জিন নয়, তার বয়স 800 থেকে 1000 বছর হবে এবং এই বয়সী জিন সে তো আর কাঁচা কোনো কাজ করবে না। সে এমন ট্রিক খাটিয়ে ওদিক দিয়ে কুরুলুস রাজ্যে ঢুকে পড়েছে যে ওই সেনারা কখনোই বুঝতে পারেনি। বর্ডার পার হয়ে গ্রামের পর দিয়ে সে উড়ে যাচ্ছে এবং সে সমস্ত জায়গাগুলো দেখছে। এই জায়গাগুলো বহু বছর আগে সে দেখেছিল, কারণ কুরুলুস রাজ্যে একসময় সে ছিল। তারপর সে তার বন্ধু আলকিসের সঙ্গে মিশে গিয়েছে এবং সে একজন মানুষ হয়ে 800 থেকে 1000 বছর বেঁচে আছে। এটা তার জন্য বিস্ময়কর বিষয়, কারণ এটা কালো জাদু এবং জিনেদের ক্ষমতার ফলে সম্ভব হয়েছে, যদিও তার এত বছর বেঁচে থাকার কথা না। সে সেটার উপর দিয়ে যাচ্ছে। তার যৌবন সে ফিরে পেতে আমার যেন বদ্ধপরিকর।
কারণ সে যে বইটার দিকে ছুটে যাচ্ছে সেই বইটা তাকে আবার নতুন যৌবন ফিরিয়ে দিবে, তাকে নতুন শক্তিশালী রূপে এই পৃথিবীতে আবার উত্থান করে দিবে। সে সেই বইয়ের উদ্দেশ্যে কুলুলুস রাজ্যের দিকে ছুটতে শুরু করলো এবং সে খবর পেয়ে গিয়েছে কোথায় সেই জিনিসটা পাওয়া যাবে। সে জিনিস উদ্ধার করতে এবং তার শূন্য শক্তি ফিরে পেতে সে চলে গেল আবার সেই স্থানে, যেই স্থানে তাকে আবার সেই শক্তি ফিরে পেতে সাহায্য করবে। মাহাদি তখন চারিদিকে ছোটাছুটি করছে। আচমকা মাহাদি খেয়াল করলো অনেকটা পেছন সাইডে সেই কালো জাদুর গুহার পেছনে একটা সুড়ঙ্গ রয়েছে এবং সেই সুড়ঙ্গের মধ্যে সে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পর ভেতর থেকে সে দেখলো আগুনের একটা আলো দেখা যাচ্ছে, তার মানে ভেতরে আগুন জ্বলছে। সে ভেতরে ঢুকে গেল। ভেতরে ঢুকতেই সে খেয়াল করলো সেখানে একজন লোক ধ্যানরত অবস্থায় বসে আছে। লোকটা একটা জিন, তার চুলগুলো একদম কোমর পর্যন্ত এবং বাঁকা হয়ে আছে। দেখে অনেক চিকন চাকন মনে হচ্ছে। এত শুকনো লোক মাহাদি এর আগে কখনো দেখেনি। মাহাদি তখন ভেতরে গেল। ভেতরে যাওয়ার পর সে দেখলো সেই লোকটি বসে ধ্যান করছে। মাহাদি তাকে বলল যে আপনাকে কি আমি বিরক্ত করলাম? যদি বিরক্ত না করে থাকি তাহলে আমাদেরকে একটু তাকাবেন। লোকটা ফিরে তাকালো। লোকটা বলল কি যে তুই কে এবং তুই এই গুহার ভিতর ঢুকেছিস কিভাবে? তোর আসপর্দা তো কম না। মাহাদি তখন বলল আমি বর্তমান এই সাম্রাজ্যের রাজা বলতে পারেন। আন্ডারগ্রাউন্ড কিং অঞ্চল ধ্বংস হয়ে গিয়েছে। কুলুলুস রাজ্য আমরা অধিগ্রহণ করেছি। এই রাজ্যের রাজা এখন অসুস্থ, আপনাকে যেতে হবে, আপনাকে জরুরি তলব করা হয়েছে। বৃদ্ধ সেই চিকন চাকন ভয়ঙ্কর দেখতে জিনটা যখন বাইরে বেরিয়ে আসলো তখন বলল কি বলছো? আন্ডারগ্রাউন্ড কিং এবং ডাইনি মারা গিয়েছে? তাই বলে এসে হো হো করে হাসতে শুরু করলো। বলল কি যে এটা শুনে আমি আনন্দে আত্মাহুর হয়ে পড়েছি। এখন কি আমাদের রাজ্য শাসন করছে? বৃদ্ধ লোকটি এই কথা শুনে সে অত্যন্ত খুশি হয়ে পড়ল এবং মাহাদি তখন বলল এখন রাজ্য শাসন করছে কুলুলুস রাজ্যের আন্ডারে এবং আন্ডারগ্রাউন্ড অঞ্চল ধ্বংস হয়ে গিয়েছে আরো 4 দিন হয়েছে। আপনি এখানে কি করছেন? তখন সে বৃদ্ধ লোকটি বলল কি যে আমি অনেক খুশি হয়েছি। আর আপনাদের রাজার কি হয়েছে? মাহাদি তখন বলল আমাদের রাজা আহত হয়েছে এবং তাকে কি এক কালো জাদু দিয়ে তার উপরে বল প্রয়োগ করা হয়েছে এবং এই কারণে নাকি সে আর বাঁচবে না। আপনি ছাড়া নাকি কেউ তাকে বাঁচাতে পারবে না। আপনি দ্রুত চলুন, আপনাকে তাকে বাঁচাতে হবে। তখন সে কুলুলুস রাজ্যের কথা শুনে বলল কি যে কুলুলুস রাজ্য একটা সময় যেখানে আমি থাকতাম এখন কেমন আছে? এখনকার রাজা কি সেখানের? কুলুলুস কি আছেন নাকি তিনি? তখন মাহাদি বলল কুলুলুস মারা গিয়েছে, বহু বছর হয়েছে। এখন সেখানে ইকবাল নামের একজন মানুষ আমাদের পুরো বিশ্ব শাসন করছেন। তখন সেই তান্ত্রিক বলল কি যে ইকবালের কথা আমি শুনেছি কিন্তু তার বিষয়ে আমি জানতাম না। আচ্ছা ঠিক আছে চলো। তাই বলে সে বৃদ্ধ লোকটি মাহাদির সঙ্গে আসতে শুরু করলো। মাহাদি যখন আসছিল তখন বৃদ্ধ লোকটি বলল আজকে থেকে বহু বছর আগে আমি এই আন্ডারগ্রাউন্ড কিং অঞ্চলেই থাকতাম। মূলত আমাকে এখানে ধরে নিয়ে আসা হয়েছিল। আমি কুলুলুস রাজ্যের একজন বৈদ্য হিসেবে কাজ করতাম এবং সমস্ত কিছুর বিদ্যা আমার কাছে ছিল। একদিন আমাকে এখানে ধরে নিয়ে আসলো কিছু জিন ব্রাজিলের উপর দিয়ে আসার সময়। তারপর থেকে আমি এখানে আছি। তখন আমার ইয়াং বয়স এবং সেই সময় থেকেই এখানে আমি থেকে অনেক সংসার পেতেছি, অনেকগুলো বিয়ে করেছি এবং সমস্ত সন্তানরা এখানে আছে আমার। কিন্তু আমাকে আন্ডারগ্রাউন্ড কিং এবং ডাইনি টিকতে দেয়নি। কারণ হচ্ছে আমি অনেক গোপন বিদ্যা জানতাম। সেই গোপন বিদ্যার কারণে আমাকে তারা নানানভাবে ব্যবহার করত, যার কারণে একটা সময় আমি সেখানে আমার পরিবার সমস্ত কিছু ছেড়ে অতিষ্ঠ হয়ে এখানে এসে উঠেছি। আমি আমার পরিবারের কাছে যেতে পারতাম না শুধুমাত্র তাদের জন্য। এখন তারা মারা গিয়েছে, আমি বেশ খুশি হয়েছি। এগুলো গল্প করতে করতে তারা কুলুলুস রাজ্যের মানে বর্তমানে কুলুলুস রাজ্য যেটা আন্ডারে আন্ডারগ্রাউন্ড অঞ্চল মূল প্রাসাদের কাছে উপস্থিত হলো। হানিফা তখন একটা বিছানার উপর শুয়ে আছে। হানিফাকে দেখে তখন সেই বৃদ্ধ লোকটি বলল এ তো কালো জাদুর বান মারা হয়েছে এবং এর শরীর আস্তে আস্তে কালো হয়ে যাবে এবং একটা সময় মারা যাবে। একে বাঁচানোর জন্য আমাদেরকে সেই পর্বতমালার মাঝখানে নিয়ে যেতে হবে। যে পর্বতমালার চারিদিক থেকে ঝর্ণা এসে পড়ছে একটা মূল জায়গার উপরে। সেই পাথরের উপরে এক ধরনের ফুল আছে, সেই ফুলের মাঝখানে তাকে শোয়াতে হবে আর সেখানে 2 রাত এবং 2 দিন তাকে চিকিৎসা করতে হবে এবং সেই পানি তাকে সুস্থ করে তুলতে পারে। সেটা এখান থেকে প্রায় 127 মাইল দূরে। আমাদেরকে খুব শীঘ্রই যেতে হবে। টাইম নষ্ট করার কোনো সময় নেই, তাড়াতাড়ি চলো। মাহাদি তুমি আমার সঙ্গে চলো আর ওনাকে তোমরা সকলে একটা খাটের উপর নিয়ে চলো, আমাদের সঙ্গে চলো। তাই বলে সকলে সেই পাহাড় এবং পর্বত পাড়ি দিতে শুরু করলো। মাহাদি তার বাবাকে বাঁচানোর জন্য সেই পর্বত শৃঙ্খে যাচ্ছে। মাহাদির চিন্তা হচ্ছে
ওদিকে যুদ্ধক্ষেত্রে কি হচ্ছে, সেখানে আদতে কি সকলে আছে নাকি তারা হেরে গিয়েছে? যুদ্ধক্ষেত্র আসলে কি শক্তিটা মাহাদি কিছু বুঝতে পারছে না, কারণ তার সেখানে যাওয়া উচিত, কিন্তু এদিকে তার বাবাকে ছেড়ে সে যুদ্ধক্ষেত্রে যেতে পারছে না। তার রাজ্য কি হচ্ছে সেখানে কোনো খবর যদি নিয়ে যেত তাহলে হয়তো ভালো হতো। সে একজন দূতকে বলল, শোনো, তুমি দ্রুত গিয়ে কুরুলুস রাজ্যের সমস্ত সেনাদেরকে খবর দিয়ে আসো যে হানিফা ঠিকঠাক আছে আর ইউসুফ কি করছে সে সম্পর্কে জানবা। এতক্ষণে মনে হয় তারা মাদাফা রাজ্য দখল করে ফেলেছে। আর আমার চিন্তা হচ্ছে খুব, কারণ হচ্ছে অনেকটা তো সময় পেরিয়েছে। ওরা এতক্ষণে যদি জিতে যেত তাহলে তো কোনো খবর আমাদের কাছে আসতো। তার মানে কি, তুমি যাও তো দূত, গিয়ে দেখো তো সেখানের কি অবস্থা। আমার খুব টেনশন হচ্ছে। সঙ্গে সঙ্গে একটা সবুজ রঙের আলো সেখান থেকে বেরিয়ে সোজা আবার আন্ডারগ্রাউন্ড কিং অঞ্চলে গেল এবং সেদিক দিয়ে সুড়ঙ্গ দিয়ে যাবে মূল মাদাফা অঞ্চলে। ইউসুফ আগুনের নদীতে হাবুডুবু খাচ্ছে। সে বেশ খানিক্ষণ পর খেয়াল করলো আগুনের নদীতে সে তো ডুবেছে ঠিকই, কিন্তু তার শরীরের কোনো অংশ পুড়ছে না। তার শরীরের সমস্ত জায়গায় যেন অন্যরকম শক্তি চলে এসেছে। তার এইবার সম্পূর্ণরূপে চার্জ হয়ে গিয়েছে। আগুনের নদীতে সে ডুবে গেছে, কিন্তু তার শরীরের কোনো অংশের কোনো ক্ষতি হচ্ছে না। তারপর সে খেয়াল করলো আসলে এটা আগুন নয়, এটা হচ্ছে এক ধরনের নকল আগুন, যেটা লাভার মতো ঠিক দেখা যায় কিন্তু আসল লাভা নয়। এটা মাদাফার জাদুর শহর এবং জাদু দিয়ে সে তৈরি করেছে। এরকম শত শত নদী আছে যেগুলো আসল আগুন নয়, কিন্তু তাতে উত্তাপ আছে এবং আগুনের মতো দেখতে, কিন্তু আসলে আগুন নয়, কিন্তু তার মধ্যে উত্তাপ এবং সমস্ত কিছু আছে। এটা এই অঞ্চলের এক ধরনের টেকনিক বা ট্রিক। তার মানে ওইখান দিয়ে যে ঝর্ণা পড়ছিল সেই ঝর্ণার উত্তাপ আছে, কিন্তু তার কাছে এগিয়ে গেলে কোনোভাবেই সেই আগুন তাকে পুড়িয়ে দিত না। এটা কি শুধুমাত্র তার ক্ষেত্রে প্রযোজ্য নাকি অন্য কারোর ক্ষেত্রে? এই আগুন সহ্য করার ক্ষমতা ইউসুফের কিভাবে আসলো? তার মানে কি এটা সত্যিকারের আগুন নাকি মিছিমিছি আগুন? ইউসুফ তার পূর্ণ শক্তিতে ফিরে এসেছে, কারণ তার কাছে এখন অন্যরকম শক্তিশালী এবং বলবান মনে হচ্ছে নিজেকে। ইউসুফ তখন সেই আগুনের ভেতর থেকে উপরে উঠে আসলো। তার শরীর থেকে আগুন পানির মতো ঝরে ঝরে নিচে পড়ছে। ইউসুফ হাওয়া থেকে অনেকটা উপরে, তার শরীর জলজল করছে। ফরটাস এবং রেবেল টিমের লিডার এবং অন্যান্য যখন রাজারা আছে সকল ইউসুফকে একদম উপরে উঠে থাকতে দেখলো। ঠিক সেই মুহূর্তে পেছনে একটা বিরাট আকৃতির লাভা বিস্ফোরিত হলো এবং সেটা শব্দ চারিদিকে ছড়িয়ে পড়ল। আকাশে এক ধরনের কালো ধোঁয়া ছেয়ে গিয়েছে। চারিদিকে যেন অন্যরকম এক ধরনের মশালের মতো ধোঁয়া একদম ছড়িয়ে ছিটিয়ে আছে। ইউসুফকে মাদাফা দেখে তখন সে রেগে গেল। রেগে গিয়ে বলল কি যে, শয়তানটা আবার উঠে এসেছে, ওকে না আমি আগুনের নদীতে ফেলে দিলাম। মেহফু তখন বলল, আপনি ওকে চেনেন না, আপনি বরঞ্চ ওর শক্তি বাড়িয়ে দিয়েছেন। ওর বুকে যে জিনিসটা আছে সেটা সম্পর্কে তো আপনার ধারণা আছে। এইবার কিসে চার্জ হয় সেটা আপনি খুব ভালোভাবে জানেন। তারপর আপনি ওকে পুনরুদ্ধার করার জন্য এরকমটা করলেন। মাদাফা তখন বলল, আরে আসুক না ফিরে, ওর সমস্ত সেনারা আমাদের হাতে বন্দী, আর ও কি করবে? ও একা কত সেনাকে মারবে? ও আসুক, ও আমার সঙ্গে লড়াই করুক। তখন সে ইউসুফকে বলল, আয় আমার কাছে আয়। মেহফু তখন বলল, ধর শালা, যা কর গিয়ে, আমার নিজের রাজ্যে গিয়ে আমি ঘুমাই। তোর রাজ্য হেরে গেলে যাক, জিতে গেলে যাক। তুই হেরে গেলে তোর এই রাজ্য ছেড়ে আমি অন্য জায়গায় যাব, আর আমার প্ল্যান আমার ঠিকঠাক মতো করা আছে। মেহফু তাই বলে সেদিক নিজের প্রাসাদের দিকে যেতে শুরু করলো, কারণ যুদ্ধ তারা জিতে গিয়েছে। এবং যাওয়ার সময় অকট্য ভাষায় মাদাফাকে গালাগালি করে গেল। কারণ হচ্ছে তার কাজকর্ম সার নিজের পছন্দ হয় না, আর মাদাফাকে সে কখনোই কোনো লিডারই মনে করেনি। সে নিজেই সবসময় লিডার এবং লিডার থাকবে, এবং মাদাফা মরে গেলেই বরঞ্চ তার বেশি সুবিধা, আর বেঁচে থাকলেও একটু সুবিধা, কিন্তু তাতে করে আর কোনো সমস্যা নেই। সে গালাগালি করে তার নিজের প্রাসাদের দিকে ছুটে চলে গেল। এদিকে মাদাফার সঙ্গে ইউসুফ তখন আবার লড়তে শুরু করলো। ইউসুফ যতই মাদাফাকে মারার চেষ্টা করছে, মাদাফা সমস্ত কিছু ঠেকিয়ে ফেলছে। ইউসুফের গা থেকে তখনও লাভা টপটপিয়ে পড়ছে। ইউসুফ তখন বলল, এই কালো জাদুর দুনিয়া তুই সৃষ্টি করেছিস, তাই না? যে দুনিয়াতে আগুন আছে কিন্তু সেটা দেখতে বাস্তব নয়। সে তখন বলল, কে বলেছে বাস্তব নয়? তোর মধ্যে নাকি বিশেষ ক্ষমতা আছে, সেই জন্য তুই আগুন থেকে বেঁচে এসেছিস। কিন্তু অন্যান্য সাধারণ কোনো জিন এটার ভিতরে গেলে সে সঙ্গে সঙ্গে গলে মারা যাবে। এই আগুন শুধুমাত্র তারাই সহ্য করতে পারে যারা বিশেষ ক্ষমতাশালী। আমি এই আগুন সহ্য করতে পারবো, কারণ আমি নিজেই আগুন এবং লাভা দিয়ে তৈরি। কিছু কিছু আগুন আছে যেগুলো অত্যাধিক রকমের গরম এবং উত্তপ্ত। এই যে পিছনে যে লাভা বিস্ফোরিত হচ্ছে, এগুলো হচ্ছে একদম আসল এবং আল্লাহর সৃষ্টি লাভা। কিন্তু আর বাকি যেগুলো আছে সেগুলো আমি কালো জাদুর মাধ্যমে সৃষ্টি করেছি, এবং সেগুলোতে খুব বেশি ক্ষমতা বা শক্তি নেই।
এবং তার ভিতরে সাধারণ কোনো জিন গেলে মারা যাবে, কিন্তু তুই মরিসনি, কারণ তোর মধ্যে বিশেষ ক্ষমতা আছে এবং সেটা আমি দেখতে চাই। আয়, আমার সঙ্গে মারামারি করবি না, আয়। এটা বলার সঙ্গে সঙ্গেই সে মাদাফার সঙ্গে লড়তে শুরু করলো। ওইদিকে সকলে এই যুদ্ধ দেখছে, কারণ তাদের কিছু করার নেই, সকলের আটক অবস্থায় রয়েছে এবং মাদাফা অঞ্চলের সমস্ত জিনরা তাকে এমনভাবে আটক করে রেখেছে যে তারা নড়াচড়া করতে পারছে না। ইউসুফ তাদের সঙ্গে কোনোভাবেই লড়াই করে তাদেরকে ছাড়াতে পারবে না, কারণ এদিকে ওম তাকে দুদিকে ঘিরে ধরে রেখেছে, আর মাদাফা তাকে শুধুমাত্র আগুনের গোলাবর্ষণ দিয়ে বারবার দূরে ছুড়ে ফেলছে। কোনোভাবেই মাদাফার কাছে সে আসতে পারছে না, অনেক চেষ্টা করেও সে আসতে পারছে না। ওম তাকে ধরে একবার উপরের দিকে মারছে, আবার নিচের দিকে একদম নিয়ে যাচ্ছে। ওম একটা থেকে দুইটা হয়ে গিয়েছে এবং এদের মারার একটা প্ল্যান ব্যবস্থা করতে হবে। ঠিক তখনই ইউসুফের মাথায় আসলো, একে আমি যতই মারার চেষ্টা করি এর প্রাণ ভঙ্গাতে শরীরে নেই, অথবা এর সঙ্গে যে দুটো ওম আছে তারও প্রাণ ভঙ্গাতে শরীরে নেই। তাহলে তাহলে একে মেরেও বা লাভ কি? এর প্রাণ ভঙ্গা কোথায় আছে সেটা আমাকে খুঁজতে হবে এবং সেটা কোথায় আছে সে সম্পর্কে আমার জানতে হবে, না হলে আমি কোনোভাবেই একে মারতে পারবো না। তখন সে মাহাদির কথা চিন্তা করতে শুরু করলো। মাহাদি বলেছিল, এখানেও যেখানে ওইখানেও সেখানে, আপনাকে যেতে হবে সেই পথ ধরে, সুড়ঙ্গ হয়ে, আগুনের নদীর পার হয়ে, এবং সাঁতার কেটে যখন আপনি ওই পারে যাবেন তখনই মিলবে তার গুহার দেখা, সেই গুহাতে মিলবে তার প্রাণ ভোমরা। তাহলে সেটা কোথায়? তাহলে সেটা কি মূল প্রাসাদে? সেখানে কি গেলে সে পাবে? সে আবার মাদাফার কাছে আসলো, কাছে এসে তাকে ভড়কে দিয়ে ডান দিকে সে যেতে শুরু করলো। মাদাফা তখন তার ওম দ্বারা তাকে ইউসুফকে আবার ধরে ফেললো, ধরে তাকে দূরে অনেকটা ছুঁড়ে ফেললো এবং ছুঁড়ে ফেলার সঙ্গে সঙ্গেই সে আবার পাথরের সঙ্গে গিয়ে আঘাত খেল। ঠিক সেই মুহূর্তে ইউসুফ খেয়াল করলো অনেকটা দূর থেকে কয়েকটা তীর এবং গোলাবর্ষণ, এবং সে সঙ্গে সেই তীরগুলো ছিল বরফের তৈরি। সেগুলো এসে একে একে সে সমস্ত জিনেদের মাথায় লাগতে শুরু করলো, যে সমস্ত জিনেরা কুরুলুস রাজ্য, ফট্টাস এবং তার আশেপাশের সমস্ত ভালো জিনদেরকে আটক করে রেখেছিল। সেই সমস্ত জিনেদের মাথায় লেগে তারা সঙ্গে সঙ্গেই পতিত হতে শুরু করলো। শুধুমাত্র এক সাইড দিয়ে নয়, উত্তর, দক্ষিণ এবং পূর্ব, 3 সাইড দিয়েই সমস্ত সেনারা আক্রমণ করে সেই সমস্ত সেনাদেরকে মেরে ফেলল। ইউসুফ সঙ্গে সঙ্গেই উপরে উঠে গেল। ফট্টাস যখন দেখলো তার সামনে তাকে যে ঘিরে রেখেছিল সেই সেনাটা সেখানে নেই, তখন সঙ্গে সঙ্গে সে উপরে উঠে গেল। উপরে উঠে সে তার ড্রাগনের উপর আবার চড়ে বসলো। তার ড্রাগন আহত হয়েছে ঠিকই, কিন্তু ওনার সক্ষমতা হারিয়ে ফেলেনি। সে ড্রাগনের উপর উঠে তখন তার ড্রাগন দিয়ে আবার জোরে জোরে সেই মুখ দিয়ে পানির এবং বরফের গোলাবর্ষণ মারতে শুরু করলো। রেবেল টিমের লিডার তখন উঠে দাঁড়ালো এবং তারা যখন পেছনে তাকালো, পেছন দেখতে পেল সাদা ধোঁয়ায় ছেয়ে গিয়েছে। ফট্টাস তখন বুঝতে পারলো নিশ্চয়ই ব্যাকআপ টিম পাঠানো হয়েছে এবং এরা এসেছে স্নোল্যান্ড থেকে। সম্রাট স্নো নিশ্চয়ই তাদেরকে পাঠিয়েছে। স্নোল্যান্ডের সমস্ত ড্রাগন ফট্টাস খুব ভালোভাবে চেনে। ফট্টাস তখন আকাশের উপরে উঠে সকলকে ইশারা দিয়ে বলল, আমাদের ব্যাকআপ টিম এসে পড়েছে এবং সম্রাট স্নো আমাদের জন্য ব্যাকআপ পাঠিয়েছে। তোমরা সকলেই উঠে যার যার পজিশন নিয়ে নাও। উত্তরের দিকে তাকিয়ে দেখা গেল ইকবাল তার নিজস্ব যেসব ব্যাকআপ টিম ছিল, মানে যে ব্যাকআপগুলো ওইখানে ছিল সেগুলো পাঠানো হয়েছে। ইকবাল বিষয়টা জেনে গিয়েছে, কারণ হচ্ছে গতকালকে যে জিন ওই সমস্ত জিনদেরকে মারল এবং যে দূত খবরগুলো নিয়ে গিয়েছিল, সেই দূত সঙ্গে সঙ্গেই ইকবালের কাছে গিয়েছিল, কারণ সে ইকবালের খাস দূত ছিল এবং ইকবাল বাকি যেসব সৈন্য তার ওইখানে ছিল। এখন কুরুলুস রাজ্যে কোনো সেনা নেই, কারণ সকল সেনাকে পাঠানো হয়েছে এখানে ব্যাকআপ টিম হিসেবে। লাস্ট যে সেনাগুলো ছিল সেগুলোকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তারা সকলেই উত্তর দিক থেকে সমস্ত রাজাদের ব্যাকআপ দিতে শুরু করলো এবং সমস্ত মাদাফা রাজ্যের জিনেরা এক এক করে প্রতি হতে শুরু করলো। সকলে তখন উঠে তাদের পজিশন নিতে শুরু করলো এবং ফট্টাস এবং যত সাদা ড্রাগন আছে যারা কিনা বরফের রাজ্য থেকে এসেছে, সমস্ত জিনেরা তখন একে একে মারতে শুরু করলো ওই সমস্ত মাদাফা রাজ্যের আগুনের জিনগুলোকে। যুদ্ধ যেন আবার রণক্ষেত্রে পরিণত হলো। ইউসুফ তাই দেখে আবার উঠে গেল এবং উঠে সমস্ত দৈত্য জিন যারা কিনা সেখানে পড়েছিল সেই সমস্ত দৈত্য জিনদেরকে তাদের পায়ে আঘাত করতে শুরু করলো একে একে, কারণ মাদাফার সঙ্গে লড়াই করে কোনো লাভ নেই। মাদাফা হচ্ছে সেই জিন যে জিন তাকে প্রাণ ভোমরা ছাড়া মারা যাবে না এবং সে এই অঞ্চলে কোথাও নেই। তাকে সেটা খুঁজতে হবে। তার আগে সমস্ত সেনাদেরকে তাদের মূল রাস্তা পাইয়ে দিতে হবে। ইউসুফ সঙ্গে সঙ্গে তার সম্পূর্ণ শরীর আগুনে রূপান্তর করে সে সমস্ত দৈত্যজিনদের কাছে গিয়ে তাদের মুখ থেকে এক এক করে মুখোশ খুলতে শুরু করলো, কারণ একবার যদি মুখোশ খুলে ফেলা হয়
তাহলে দৈত্য জিনগুলো আর কোনো কিছু করতে পারবে না। ইউসুফ একে একে আগুনের গোলাবর্ষণ মেরে সেই সমস্ত জিনেদের মুখোশ খুলে ফেলল, কারণ তাদের চোখ নষ্ট করে দিলে তারা আর কোনোভাবে যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না। ফট্টাস সেটা দেখে সমস্ত দৈত্য জিনদেরকে কাছে গিয়ে তাদের মুখ বরাবর মারতে শুরু করলো এবং তারা একে একে নিচে পড়তে শুরু করলো। ঠিক সেই মুহূর্তে ইউসুফ খেয়াল করলো দক্ষিণের সেই পাহাড় সম্পূর্ণ লাল হয়ে গিয়েছে এবং ইউসুফ যেটা দেখতে পেল সেটা দেখার জন্য ইউসুফ মোটেই প্রস্তুত ছিল না। ইউসুফ খেয়াল করলো সম্পূর্ণ পাহাড় লাল অবস্থায় রয়েছে এবং পাহাড়ের ফুটো দিয়ে এক এক করে বেরিয়ে আসছে লাল কোনো জিনিস। ইউসুফ সেখানে যাওয়ার পর দেখলো কি যে মাকড়সার লিডার সেখানে দাঁড়িয়ে আছে এবং তখন সে ইউসুফকে বলতে শুরু করলো, ইউসুফ, আমি কুল্লুস রাজ্যের জন্য যে কোনো কিছু করতে পারি। আমি ভেবেছিলাম তুমি হয়তো জিতে যাবে, কিন্তু তোমার অবস্থা এখন নাজুক। আমার কিছু মাকড়সা খোঁজ দিয়েছে যে তুমি নাকি হেরে গিয়েছো এবং তোমাকে নাকি মাদাফা ধরে রেখেছে। এটা শুনে আমি আর থাকতে পারলাম না ভাই, আমি তোমাকে বাঁচাতে চলে এসেছি। এটা আমার গোত্রের বাহিরে গেলেও আমি সত্যিই কুল্লুস রাজ্যের জন্য আমার প্রাণ দিতে রাজি আছি এবং বিশ্বে এক ধরনের শয়তান কায়েম হবে সেটা আমি কখনোই চাই না। মাদাফা যদি কখনো জিতে যায় সেটা আমাদের হার হবে, সেজন্য আমি আর থাকতে পারলাম না। আমি আমার সমস্ত সেনা নিয়ে চলে এসেছি। সঙ্গে সঙ্গে সকল মাকড়সাগুলো নিচে নেমে আসলো এবং যে সমস্ত মাদাফা রাজ্যের জিন ছিল সে সমস্ত জিনদেরকে এক এক করে সেই মাকড়সার জালগুলো মারতে শুরু করলো। মাকড়সার জাল মেরে তাকে বিষ ঢুকিয়ে দেওয়া হচ্ছিল শরীরে এবং কয়েক মুহূর্তের ভিতরে তাদের শরীর কালো হয়ে তারা সেখানে মারা যাচ্ছিল। প্রায় শয়ে শয়ে মাকড়সা সেখান থেকে বের হতে শুরু করলো এবং শয়ে শয়ে আস্তে আস্তে হাজারে পরিণত হলো এবং সেই সমস্ত মাকড়সা এক একে সমস্ত মাদাফা রাজ্যের জিনকে মারতে শুরু করেছে। এই সমস্ত জিনিস দেখে সমস্ত জিনেরা তখন শক্তি পেয়ে গিয়েছে, কারণ মাকড়সারা এসে তাদেরকে মারছে। ফট্টাস রেবেল টিমের লিডার এবং সমস্ত সেনারা তখন কনফিউজড হয়ে গিয়েছে। সেই মুহূর্তে শিখা একদম উপরে উঠে গেল এবং শিখা সকলকে বলতে শুরু করলো, এই মাকড়সা সকলে আমাদের দলের লোক এবং এই মাকড়সা লিডারের সঙ্গে আমাদের যুবরাজ ইউসুফের কথা হয়েছে, সেহেতু এই মাকড়সারা আমাদের দলের। তোমরা পূর্ণ যুদ্ধ চালিয়ে যাও। নতুন করে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে এবং আমরা হারিনি, কখনো হারবো না। আমরা ওদেরকে মেরেই ছাড়বো এবং মেরে তারপর এখান থেকে যাব। একথা বলতে সকলে তখন নতুন উদ্যমে আনলো, আবার লড়াই করতে শুরু করলো। যে সমস্ত মাকড়সারা কাছে এসেছিল যেন সমস্ত জিনদেরকে একদম হজম করে ফেলছে খেয়ে। দেখতে দেখতে 1000-এর উপর মাকড়সা চলে আসলো সেখানে এবং তারপর তারা সকলে সমস্ত মাকড়সারা এবং সমস্ত জিনদেরকে মারতে শুরু করলো। মাকড়সা দিয়ে পুরো অঞ্চল লাল হয়ে গিয়েছে এবং ওইটা দেখে ওইখানকার যত শয়তান জিন ছিল তারা এক একে পালাতে শুরু করলো। কারণ হচ্ছে ওরা মাকড়সার সঙ্গে লড়াই করতে পারবে না, কারণ মাকড়সারা খুব শক্তিশালী এবং বিষাক্ত। একবার বিষ প্রবেশ করিয়ে দিলেই তারা সেখানে মারা যাবে। সমস্ত মাকড়সারা যখন একে একে মাদাফা রাজ্যের সমস্ত সেনাদেরকে মারতে শুরু করেছে তখন ওদিকে কুল্লুস রাজ্যের সমস্ত সেনারা তারা তৎপর হয়ে উঠেছে। কারণ হচ্ছে তারা জিতে যাচ্ছে এটাই ভেবে তারা খুশিতে আবার ওদেরকে হত্যা করতে শুরু করেছে। একে একে সমস্ত দৈত্য জিনরা নিচে পতিত হতে শুরু করলো, কারণ ইউসুফ তাদেরকে মারার সমস্ত শক্তি এবং পন্থা দেখিয়ে দিয়েছে। বেশ খানিকক্ষণ পর ইউসুফ দেখল মাদাফা এবং তার দুজন ওরম অন্যান্য সেনাদেরকে মারছে। ইউসুফ প্রথমে ভাবল এখানে কোনোভাবে থাকলে চলবে না, তাদেরকে অন্য জায়গায় যেতে হবে এবং যেভাবেই হোক এই ওরম দুটোকে শান্ত করতে হবে, কারণ এই দুটো সমস্ত বেশি ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। ইউসুফ তখন সেই মাকড়সার লিডারের পিঠের উপর চড়ে বসলো এবং বলল, আচ্ছা আপনি কি যেভাবেই হোক ওই ওরম দুটোকে থামাতে পারবেন? কারণ ওই দুটোকে থামিয়ে তারপর ওদেরকে হত্যা করতে হবে, আর ওদের প্রাণভ্রমরা ওদের কাছে নেই। মাকড়সার লিডার তখন বলল, ওদের প্রাণভ্রমরা কোথায় আছে আমি জানি এবং সে বিষয়ে আমার ধারণা আছে, আপনি আমার সঙ্গে চলুন। তখন ইউসুফ বলল কি যে আচ্ছা ঠিক আছে, তুমি আগে যাও, আমি পরে আসছি। কারণ মাদাফা যদি দেখে ফেলে যে আমি তোমার সঙ্গে সেখানে যাচ্ছি তাহলে ও আমাদেরকে পিছু নেবে এবং সেটা কখনো কোনোভাবে করা যাবে না। ও নিশ্চয়ই আমাকে খোঁজার চেষ্টা করবে। তুমি আগে সেই পর্যন্ত পৌঁছাও এবং আমাকে বলো। তখন সেই মাকড়সা বলল, ওইটা ওই বড় প্রাসাদের নিচে আছে। বড় প্রাসাদের নিচে এত বড় একটা বড় সুড়ঙ্গ পথ আছে যেটা সম্পর্কে আপনার ধারণা নেই, এবং ও যেখানে থাকে তার নিচেও একটা বড় সুড়ঙ্গ পথ আছে। সেই সুড়ঙ্গ পথে দিয়ে আমাদেরকে নিচে নেমে যেতে হবে এবং সেখানে কেবলমাত্রই ওর প্রাণভ্রমরা আমরা গেলে পাবো এবং সেটার জন্য আমাদেরকে এগিয়ে যেতে হবে। আপনি ওই প্রাসাদে আসুন, আমি ওইখানে আগেই চলে যাচ্ছি। মাকড়সাটা তখন সেদিকে চলে গেল, আর যাওয়ার আগে কয়েকটা বিশাল আকৃতির সেই বড় বড় জাল সে ওরমের মুখের উপর এমনভাবে পেঁচিয়ে গেল যে সে কোনোভাবে নড়তে পারছে না। ঠিক সেই মুহূর্তে ইউসুফ আসমানের উপর উঠে গেল এবং সে উপরে উঠে ওরমের মাথায় এমন জোরে জোরে আঘাত করতে শুরু করলো এবং বিশাল আকৃতির দুটো পাথর নিল।
প্রথম পাথর দিয়ে বড় ওর ছিল তার মাথায় আঘাত করলো। আঘাত করার সঙ্গে সঙ্গে সে সেখানে একদম প্রায় নিস্তেজ হয়ে গেল, কারণ তার শরীরে প্রাণ আছে, তার প্রাণ অন্য জায়গায় থাকতে পারে, কিন্তু সে যে দুর্বল হবে না তার তো কোনো কথা নেই। সে অন্য একটা পাথর দিয়ে আরেকটা ওর্মের মাথায় আঘাত করলো। আঘাত করার সঙ্গে সঙ্গে সে সেখানে জালে পেঁচিয়ে একদম নিস্তেজ হয়ে পড়ল। সে কিছুক্ষণ পর আবার উঠবে, কিন্তু তাকে সাময়িক সময়ের জন্য থামিয়ে দেওয়াই ইউসুফের কাজ ছিল। মাদাফা সেটা সঙ্গে সঙ্গে দেখে ফেললো। দেখে সে সঙ্গে সঙ্গে আবার চিৎকার চেঁচামেচি করতে শুরু করলো এবং সে ইউসুফকে বলল, আয় আমার কাছে আয়, তোকে যদি না মেরেছি আমি। ইউসুফ মাদাফার সঙ্গে তখন সরাসরি মুখ্য যুদ্ধে লেগে গেল। ইউসুফ তাকে এক এক করে মারছে এবং তার সঙ্গে যুদ্ধে পারা যাবে না সেটা ইউসুফ বুঝতে পারছে। ইউসুফ বারবার টাপে টোপ দিচ্ছে এবং পেছন দিয়ে এবং সামনে দিয়ে তার শরীরে আঘাত করার চেষ্টা করছে। মাদাফা ইউসুফের সঙ্গে লড়াই করছে। ইউসুফ অনেক দূর থেকে খেয়াল করলো তার দৈব্য দৃষ্টি দিয়ে যে সেই বড় মাকড়সাটি মূল প্রাসাদের কাছে পৌঁছে গিয়েছে। তাকে এখন এখান থেকে বের হয়ে যেতে হবে এবং খুব শীঘ্রই মাদাফাকে বোকা বানিয়ে এখান থেকে যেতে হবে। মাদাফা তখন তার সঙ্গে লড়াই করছে। ইউসুফ তার সঙ্গে লড়াই করা থামিয়ে দিয়ে তখন অন্যদিকে চলে গেল এবং অন্যদিকে গিয়ে সে তার মনকে ডাইভার্ট করা শুরু করলো এবং অন্যান্য সকল জিনদেরকে বলল, তুমি ওদেরকে মারো। কিন্তু তারা যেতে রাজি হলো না, কারণ মাদাফা খুব শক্তিশালী এবং ভয়ঙ্কর একজন জিন। তাদের থেকে প্রায় 10-12 গুণ লম্বা একজন জিন। এদিক দিয়ে এসে কোনোভাবেই সেখান পর্যন্ত পৌঁছাতে পারবে না। ইউসুফ তখন সঙ্গে সঙ্গে মূল প্রাসাদের দিকে উড়ে যেতে শুরু করলো। মাদাফা সেটা দেখে তার পেছন পেছন আসতে শুরু করলো, কারণ মাদাফা দেখে ফেলেছে যে মূল প্রাসাদের দিকে ইউসুফ যাচ্ছে। ইউসুফ মূল প্রাসাদ পর্যন্ত যেতেই সেখানে সমস্ত জিনেরা ইউসুফকে ঘিরে ধরলো, কিন্তু ইউসুফ তার এবার শক্তি দিয়ে সমস্ত জিনদেরকে কয়েক নিমিষেই একদম গুড়িয়ে ফেললো। ইউসুফ যখন সেই মূল প্রাসাদের উপরে ছাদে গেল, সেখানে যাওয়ার পর মাকড়সা বলল, আমাদেরকে এদিক দিয়ে নামতে হবে, তাড়াতাড়ি আসো। সঙ্গে সঙ্গেই সেই ছাদটা ভেঙে ফেললো। ভেঙে ফেলার পর সে যখন সেই বড় সুড়ঙ্গ পথের কাছাকাছি গেল, সেখানে যাওয়ার পর সে দেখল একটা বিশাল আগুনের নদী। ইউসুফ তখন বলল যে এই আগুনের নদী, এদিক দিয়ে যেতে হবে। মাকড়সাটা তখন বলল, হ্যাঁ, এদিক দিয়ে নিচে যাওয়ার জন্য সাধারণ জিনদের একটা লিফট তৈরি করা আছে এবং এখানে যারা সাধারণ জিন আছে তারা এদিক দিয়ে যেতে পারে, কিন্তু আমার ধারণা তুমি এই আগুনের নদী পার হতে পারবে। এই আগুনের নদী তুমি ডুব দাও এবং ডুব দিয়ে নিচে দেখবা একটা গেটের মতো জায়গা আছে, সেই গেট দিয়ে তুমি সোজা চলে যাবা। আর হ্যাঁ, নিচে যাওয়ার পর বেশিক্ষণ কিন্তু তুমি এর ভিতর থাকতে পারবা না, খুব অল্প সময় পারবা। তোমার হাতে সময় থাকবে সর্বোচ্চ 2 মিনিট। এই 2 মিনিটের ভিতরে তোমাকে যেতে হবে। এখানের যে লিফটটা নিচের দিকে যাচ্ছে সেই লিফটের ভিতরে এখন তুমি যেতে পারবে না, কারণ লিফটটা নষ্ট করে দেওয়া হয়েছে এবং তোমাকে এই 2 মিনিটের ভিতরে যা করার করতে হবে। যদি তুমি করতে পারো তাহলে তুমি নিচ পর্যন্ত পৌঁছে যাবে। তুমি যাও, আমি অন্য পাশ দিয়ে আসছি, কারণ অন্য পাশ দিয়ে যাওয়ার যে ব্যবস্থা সেটা অনেকটা পথ এবং অনেকটা সময় লাগবে। সেদিক দিয়ে তুমি যাওয়ার আগেই মাদাফা তোমাকে ধরে ফেলবে, কিন্তু তোমাকে এদিক দিয়ে যেতে হবে। তুমি যাও, আমি আমাদের পথ ধরে আসছি। তারপর সেই বড় যে মাকড়সাটা ছিল সে ওইখান থেকে বেরিয়ে বাইরে অন্যদিকে চলে গেল। মাদাফা সেখানে দেখে বলল কি যে, তোকে আমি ছাড়বো না, যদি খালি আমি যুদ্ধে জিততে পারি। তুই আমার সঙ্গে আমার অঞ্চলে থেকে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলি। মাকড়সাটা দূর থেকে তখন বলে উঠল যে, তুই আমাদের জন্য কি করেছিস? আমরা যে এই অঞ্চলে আছি, আমাদের এই গুহা থেকে বের হওয়া নিষেধ করে দিয়েছিস। তুই হারলে আমাদের জিত হয় এবং তুই আমাদেরকে বিগত কয়েকশো বছর ধরে যে পরিমাণ আমাদেরকে অত্যাচার করেছিস সেটার শাস্তি তোকে আমাদেরকে দিতেই হবে। তাই বলে মাকড়সাটা দৌড়ে চলে গেল। মাদাফা তখন সেটার কাছে আসলো, মূল বড় প্রাসাদের ভেতরে ঢুকলো। ওদিকে ইউসুফ সেই আগুনের নদীতে ঝাঁপ দিয়ে ফেলেছে এবং ঝাঁপ দিয়ে সে তার ভেতর দিয়ে নিচের দিকে চলে যাচ্ছে। অনেকটা নিচে গিয়েছে এবং আগুনের নদীতে তখন একটু একটু করে উত্তাপ বাড়ছে। ইউসুফের কাছে সময় নেই, ইউসুফ খুব দ্রুত সময় কাটছে। এই আগুনের ভিতর সে কোনো কিছুই দেখতে পাচ্ছে না। সেই বড় মাকড়সাটা তাকে যেরকমভাবে ইনস্ট্রাকশন দিয়েছে সেরকমভাবে তাকে যেতে হবে। অনেকটা দ্রুত গতিতে সে যাচ্ছে এবং অনেকটা নিচে আসার পর সে সত্যি সত্যিই দেখলো সেখানে বড় একটা দরজা আছে এবং সেই দরজা দিয়ে তাকে ভেতরে প্রবেশ করতে হবে এবং এই দরজাটা খোলার একমাত্র উপায় সে মাকড়সার কাছ থেকে শুনেছে। সেখানে এসে সে দরজাটা ধরলো এবং ধরে দেখলো সেখানে একটা লক আছে। সেই লকটা তাকে এমনভাবে ঘোরাতে হবে এবং কাঁটার সঙ্গে কাঁটা মেলাতে হবে, তবে মাত্রই সেই গেটটা খুলবে। ইউসুফ সেই গেটটা খোলার চেষ্টা করছে। ওদিকে মাদাফা উপরে এসে সেও আগুনের নদীতে ঝাঁপ দিয়েছে এবং খুব শীঘ্রই এটার ভিতরে ঢুকিয়ে তাকে বের হতে হবে, কারণ এটাই একমাত্র মাদাফা রাজ্যে ঢোকার এন্ট্রি পয়েন্ট এবং এই গেট দিয়ে লিফট এসে দাঁড়ায় এবং সেই গেট খুলেই সকলে ভেতরে প্রবেশ করে। মাদাফা তখন উপর থেকে নিচের দিকে আসছে। ইউসুফ গেট খোলার অনেক চেষ্টা করছে, কিন্তু সেই গেটটা এত সহজে খুলছে না।
সময় পেরিয়ে যাচ্ছে, আর মাত্র কয়েক সেকেন্ডই আছে। যদি সে না বেরোতে পারে তাহলে সে এখানে পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু মাদাফা সে পুড়ে ছাই হবে না, কারণ মাদাফা এই আগুন দিয়ে সৃষ্টি এবং এই আগুনেই তার সমস্ত কিছু শক্তি রয়েছে। সে আস্তে আস্তে নিচে নেমে আসছে। ইউসুফ গেটটা খুলতে গিয়ে তার সমস্ত শক্তি বেরিয়ে যাচ্ছে প্রায়। তখন তার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসলো। তার থেকে বড় কথা, তার শক্তি এটার ভিতরে কেমন যেন নির্মূল হয়ে যাচ্ছে এবং তার শরীর আস্তে আস্তে গরম হতে শুরু করলো এবং সে আগুনের উত্তাপ তার শরীরে টের পেতে শুরু করলো। প্রিয় দর্শক, জিনের দুনিয়া সিজন 5 এপিসোড নাম্বার 10 এখানেই শেষ। আশা করি এপিসোড নাম্বার 10 আপনাদের কাছে ভালো লেগেছে এবং পুরো জিনের দুনিয়া সিরিজটা আপনাদের কাছে ভালো লাগছে। আশা করি আপনারা আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। প্রতিদিনকার মতো কন্টিনিউ আর যে ইমরান আপনাদের সঙ্গে আছি এবং আপনারা দেখছেন জিনের দুনিয়া সিজন 5 এপিসোড নাম্বার 10 এবং দ্য মেগা বক্স। এতক্ষণ কন্টিনিউ আর যে ইমরান আপনাদের সঙ্গে ছিলাম। আশা করি আপনারা আমাদের গল্পগুলো এনজয় করছেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।